নমস্কার বন্ধুরা, আমরা মেগিতারের দ্বিতীয় পর্বের ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছেন। মেগিতারের দ্বিতীয় পর্বে কোথায় কোথায় যাবেন, কি কি দেখার আছে এখানে সমস্তটাই এই ব্লগটির মাধ্যমে আমরা তুলে ধরলাম এবং এক সাহসী নারীর কাহিনী এই ব্লগটিতে তুলে ধরেছি। চলুন ব্লগটি শুরু করা যাক। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মেগিতারে পৌঁছেই পরের দিন প্রথমেই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আশপাশটা ঘুরে দেখার জন্য। এখানে চারিদিকে প্রচুর স্কোয়াশের চাষ হয় আর স্কোয়াশের বাগিচাগুলো অনেকটাই পান বরজের মতো দেখতে লাগছিল। আরও একটা সৌন্দর্যে চোখ জুড়িয়েছিল যখন দেখলাম সকালের মিঠে রোদের আলো এরকম টুকরো টুকরো ভাবে সবুজের উপর চারিদিকে ছড়িয়ে পড়েছিল আর ঠিক যেন ফেরি টেলসের মতো লাগছিল চারিদিকটা। আমরা হাঁটতে হাঁটতে আরও কিছু দূর এগিয়ে গেলাম। চোখে পড়লো একটা হোমস্টে। এই জায়গাটা এতটাই অফবিট, এখানে গুটি কয়েক হোমস্টেই আছে, তেমন বেশি হোমস্টে হয়ে ওঠেনি এখনো। চারপাশটা দেখতে দেখতে এবার আমরা মেগিতারের পার্কের দিকে রওনা দিলাম। মেগিতারের প্রধান আকর্ষণ মেগিতারের এই পার্কটি, যেটি আমাদের হোমস্টে থেকে কিছু মিনিটেরই দূরত্ব ছিল। যে রাস্তাটি ধরে আমরা পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এটা ছিল পার্কে যাওয়ার শর্টকাট রাস্তা এবং এই রাস্তাটি পুরোটাই ছিল হাইকিং করে যাওয়ার জন্য। সরু এবড়ো খেবড়ো মাটির রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে এক মনোরম পরিবেশের সৃষ্টি করে। পার্কে পৌঁছেই অনেকটা বিস্তীর্ণ জায়গা দেখলাম যেটা পুরোটাই ভ্যালির মতো লাগছিল আর ভ্যালির এক পাশে ছিল ঘন জঙ্গল। সত্যি কি মনোরম পরিবেশ না? তারই এক কোণে চোখে পড়লো ছোট্ট একটা ক্যাফে যেটার নাম মেগিতার মিট, তবে এটা তখন বন্ধই ছিল। পার্কের মধ্যে শান্ত পরিবেশে বেশ কিছু সুন্দর বসার জায়গাও করা আছে। বাবা মা বেশ কিছুক্ষণ বসে এখানে সময়ও কাটালো। পার্কে রাস্তার ধারে অসংখ্য সুন্দর সুন্দর পাহাড়ি ফুলের সমাবেশ ছিল, যা দেখলে চোখ ও মন দুটোই জুড়িয়ে যাবে। এই পার্কটির মধ্যে মোট 3টি রাস্তা আছে 3 দিকে যাওয়ার জন্য। এই সিঁড়ির রাস্তাটি হলো মেগিতার ভিউ পয়েন্টের রাস্তা। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে এই ভিউ পয়েন্টে যেতে হবে কারণ ভিউ পয়েন্টটা অনেকটাই উঁচুতে ছিল। সিঁড়ির পাশ দিয়ে আরেকটি রাস্তা চলে গেছে যেটি মেগিতার মন্দিরের দিকে যাওয়ার রাস্তা। আমরা প্রথমে সিঁড়ির রাস্তাটি ধরে ভিউ পয়েন্টের দিকেই গিয়েছিলাম। ভিউ পয়েন্টে উঠে দেখলাম নিচের মতোই এখানেও একই রকম একটা সুন্দর বসার জায়গা করা রয়েছে। ভিউ পয়েন্ট এবং তার চারপাশটা চোখ বোলাতেই অপরূপ মনোরম সুন্দর দৃশ্যে আমাদের চোখ প্রায় জুড়িয়েই গিয়েছিল। এখানে চারপাশটা এতটাই শান্ত, নির্জন, নিস্তব্ধ ছিল, মনে হলো চারিদিকে সবুজের মাঝে আমরা নিজেদের খুঁজে পেয়েছি। আমরা ছাড়া আর প্রায় কেউই ছিল না এখানে। আপনারা যারা শান্ত, নির্জন, নৈসর্গিক পরিবেশ পছন্দ করেন এবং এরকম জায়গায় ঘুরতে যেতে চান তার জন্য মেগিতার বেস্ট একটা প্লেস। পার্কের ভিউ পয়েন্টে এই বাড়িটি হলো একটা ক্যাফে, যেটা হচ্ছে সরকারি ক্যাফে। কিছু বিশেষ ওকেশনে এই ক্যাফেটি খোলা থাকে। এই ভিউ পয়েন্ট থেকেই 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এখান থেকেই সিকিম, নামচি, নেপাল বর্ডার এবং ফালুট পুরোটাই দেখা যায়। অক্টোবরের শেষের দিকে আমরা যখন এসেছিলাম তখন ওয়েদার খুবই পরিষ্কার এবং রোদ ঝলমলে আকাশ ছিল। তবে জুন জুলাই মাসে মানে ওই বর্ষার মাঝামাঝি সময় ওয়েদারটা সম্পূর্ণ আলাদাই থাকে। এই মেঘের দেশ মেগিতারে মেঘেদের আনাগোনা অনুভব করা যায় তখন।
এখানে বেশ কিছুক্ষণ নির্জনতার মাঝে সময় কাটানোর পর নামার সময় মা বাবার পরিবেশ আর জায়গাটা এতটাই ভালো লেগে গিয়েছিল, ওরা তো নামতেই চাইছিল না ভিউ পয়েন্ট থেকে। আর এই রাস্তাটা দুপাশে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে মেগিতার মন্দিরের দিকে চলে গেছে। রাস্তাটি প্রায় 1 কিমির পথ। এটা পুরোটাই হাইকিং করে মেগিতার মন্দিরে পৌঁছানো যায়। এই ঘন জঙ্গলের মধ্যে হাইকিং করা রাস্তাটিতে এরকম কীটপতঙ্গের ডাক আর পাতা খসার আওয়াজ ছাড়া আর প্রায় কিছুই শোনা যায় না। পরের দিন আমরা ভোর 5টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম সানরাইজ দেখার উদ্দেশ্যে। অন্ধকার থাকতে থাকতেই রওনা দিয়েছিলাম আমি আর দিদি। ভোরের অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে যখন দুবনে হেঁটে যাচ্ছিলাম একটু ভয় ভয় লাগছিল ঠিকই, কিছুটা রিস্ক হয়তো নিয়ে ফেলেছিলামই, তার জন্য বকাবকিও খেয়েছি পরে। তবে আমাদের অ্যাডভেঞ্চারের যে অভিজ্ঞতাটা হয়েছিল তা ভাষায় প্রকাশ করা যায় না। সানরাইজ দেখার পর কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা নিচে এসে আর একদিকের যে রাস্তাটি চলে গেছে সেটা ধরে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম সামনের দিকে। হাঁটতে হাঁটতে পার্কের এই মিষ্টি সদস্যগুলোর সাথেও দেখা হয়ে গেল। এটা হলো মেগিতারের টিকিট কাউন্টার আর মেগিতারে পার্কে প্রবেশ করার প্রধান গেট। টিকিট কাউন্টারটা হয়তো একসময় চালু করেছিল, এখন এটি বন্ধই থাকে। আর এই গাড়ির রাস্তাটাও চলে গেছে মেগিতারের মন্দিরের দিকে। এখান থেকেও গাড়ি বা পায়ে হেঁটে মন্দিরে পৌঁছানো যায়। ফেরার পথে একটা ছোট্ট মন্দির আমরা দেখতে পাই, যেটার দর্শন করতে গিয়ে দেখলাম একটি গণেশের মূর্তি এবং শিবের মূর্তি আছে। আমরা সেখানে পাশের গাছ থেকে কয়েকটা ফুল তুলে মন্দিরে দিয়ে প্রণাম করে তারপর চলে এলাম। হোমস্টে থেকে একটা রাস্তা দেখা যাচ্ছিল। এই রাস্তাটির নাম মায়াবী রাস্তা রেখেছিলাম আমি আর দিদি, কারণ রাস্তাটি আমাদের দুজনকেই খুব টানছিল। পরে আমাদের ওখানের এক বাসিন্দা বলল এই রাস্তাটি ধরে এগিয়ে গেলে নাকি ভাগ্যে থাকলে কাঞ্চনজঙ্ঘার দেখা আমাদের মিলতেই পারে। তারপর কাঞ্চনজঙ্ঘা আমাদের ফেরাননি, দর্শন ঠিক দিয়েই দিয়েছিলেন। ব্রেকফাস্ট সেরে আমরা মেগিতার মন্দিরের দর্শনে গিয়েছিলাম, তবে আমরা গাড়ির রাস্তা ধরেই গিয়েছিলাম। আর এখানে এসে জানতে পারলাম এক সাহসী নারীর কাহিনী, যিনি মাতাজি নামে এখানে পরিচিত ছিলেন। আসুন তাহলে এই সাহসী নারী কোথা থেকে এসেছিলেন এবং কেন এসেছিলেন সেটা আমরা জেনে নিই। এই মন্দিরটি মাতাজিকে স্মরণ করেই বানানো হয়েছে, 2017 থেকে নির্মাণ করা হয়। দুর্ভাগ্যবশত আমরা যখন গিয়েছিলাম মন্দিরটি তখন বন্ধ ছিল। মন্দিরে প্রবেশ পথের সামনেই আছে এক বিরাট সুন্দর বুদ্ধ মূর্তি। এই পাথরটি পাহাড়ের একটি অংশ, এটিকেই মাতাজি পুজো করতেন এবং এটারই আরেকটি অংশ মন্দিরের ভিতরে রাখা হয়েছে। আরেকটি আশ্চর্য ঘটনা হলো মেগিতারের এত উপরে কোথাও জল না থাকলেও বা ঝর্ণা না থাকলেও আশ্চর্যভাবে এই পাথরটির চারপাশে সবসময় জল থাকে, যা কোনো সময়ই শুকায় না।
মাতাজি এসেছিলেন মায়ানমারের বর্মা থেকে। সব সম্পর্ক পরিজন গৃহত্যাগ করে পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলেন পাহাড়ের উদ্দেশ্যে। অবশেষে হয়তো এই জায়গাটি তাঁর ভালো লাগায় এখানেই থেকে গিয়েছিলেন তিনি। ওনার শেষ বয়সে যিনি ওনার সেবা ও দেখাশোনা করেছেন তিনি আমাদের হোমস্টের অনারের মানে অনুরাগ ভাইয়ার बाबा। আসুন তার থেকেই জেনে নি বাকিটা। वो जो नीचे का मंदिर है ये बहुत पुराना मंदिर है। यहाँ पे माता जी रहती थी। माता जी वो अपना सब कुछ अपना रिलेशनशिप जितना भी है वो सब छोड़ के इधर आके बैठी। अच्छा, कितने टाइम से रहते थे? ब्रिटिश ऐसा इंडिया इंडिपेंडेंस होने से पहले ही। अच्छा, ये क्या समाधि है माता जी की? माता जी की समाधि है ये मंदिर के पीछे। अच्छा, ये मंदिर बाद में बनाए, ऐसा नहीं था। बाद में जो डीजेसी ने ये कंस्ट्रक्शन किए है। একবার ভাবুন তো কতটা সাহসী হলে একজন নারী তার প্রিয়জনদের ত্যাগ করে একা এরকম নির্জন জঙ্গলের পরিবেশে পাহাড়ের চূড়ায় দিনের পর দিন একাকিনী ঘর বেঁধে সাহসের সাথে দিন কাটিয়েছেন। হয়তো তখন অনেক হিংস্র পশুর আনাগোনাও ছিল। মাতাজির সাহসিকতা আর ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনার স্মরণে এই মন্দির আর সমাধি স্থাপন করা হয়েছে। रंगीत रिवर है ना, और इधर ये रांगबांग रिवर है। रांगबांग रिवर से और ये बिजनबारी रंगीत पश्चिम बंगे ना सबसे पहाड़ एकदम पश्चिम बंगाल के सबसे ऊपर तो फालूट है, संदकपुर है, ये नहीं है। ये जो रिवर है, रिवर से जो पहाड़ है ये सबसे ऊंचाई है। यहाँ से ऊपर ही नहीं है ना, देखिए ना। हाँ हाँ, यहाँ से ऊपर लास्ट है। लास्ट है। এখানে এসে আরও একটা মজার তথ্য জানলাম। এই পাতাটিকে এখানের বাসিন্দারা চিরতার পাতা বলে, যা জ্বর হলে খাওয়ালে জ্বর ঠিক হয়ে যায়। মেগিতার থেকে সাইট সিন করতে আমরা বিজানবাড়ি গিয়েছিলাম। আমরা একটা গাড়ি ভাড়া নিয়েছিলাম, সেখানে 5 জনের মাথাপিছু ভাড়া 300 টাকা করে পড়েছিল। বিজানবাড়িতে রঙ্গিত নদীটাই আছে দেখার মতো। আপনারা চাইলে এখান থেকে দার্জিলিংও ঘুরে আসতে পারেন। মেগিতার থেকে বিজানবাড়ি দূরত্ব খুব বেশি নয়, 1 ঘন্টার মতো লাগে গাড়িতে। আমরা শুধু বিজানবাড়িটাই গিয়েছিলাম। এটা হচ্ছে বিজানবাড়ির ব্রিজ। এটা নিচে দিয়েই বয়ে গেছে রঙ্গিত নদীর জলধারা। আমরা বিজনবাড়ির ব্রিজ পেরিয়ে নদীর কাছে যাওয়ার জন্য রেলিং রঙ্গিত হোমস্টের কাছে পৌঁছে গিয়েছিলাম। এই হোমস্টেটাও খুবই সুন্দর, রিসর্টের মতো সাজানো আর নদীর একদম ঠিক পাশেই। নদীর ধারে থাকতে চাইলে আপনারা এই রেলিং রঙ্গিত হোমস্টেটি বুকিং করতে পারেন। এই হোমস্টের ব্যালকনি থেকে রঙ্গিত নদী আর পাহাড়ের মনোরম পরিবেশ দুটোই উপভোগ করতে পারবেন। এই ছোট্ট সাঁকোটা পেরোলেই চোখে পড়বে ওই পারে রঙ্গিত নদী। আমরা নদীর ধারে বিছিয়ে থাকা পাথরের উপর বসে এই পরিবেশটা উপভোগ করতে করতে ভাবছিলাম যেন এক যুগ এখানেই বসে থাকি আর কেটে যাক নদীর চঞ্চল ধারার মতো সহস্র সময়। সত্যি কি অপূর্ব মনোরম লাগছিল যখন রোদের আলো নদীর স্বচ্ছ কাঁচের মতো জলে পড়ে চিকচিক করছিল জল।
বাড়ি ফেরার দিনও কাঞ্চনজঙ্ঘা আমাদের নিরাশ করলেন না। আবহাওয়া পরিষ্কার থাকার কারণে এনজিপি যাওয়ার পথেই দর্শন পেলাম কাঞ্চনজঙ্ঘার। বেশ ভালোভাবেই দেখতে পেলাম। অবশেষে কাঞ্চনজঙ্ঘাকে বিদায় জানিয়ে একটু মন খারাপের সাথে ফিরে এলাম এনজিপিতে। আমরা আমাদের মেগিতারের দ্বিতীয় পর্বের ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।